ক্রিমিনালাইজ করা হয়েছে, যেটার মাধ্যমে ইসলামপন্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে, সেই আবার একই চর্চাটা মেঘদারা করছেন। কারণ কি, তাদেরকে আবার ইসলামপন্থীদেরকে একটা কর্নারে নিয়ে যেতে হবে। এরকম কোনো ডকুমেন্টস ভাইয়ের কাছে নাই, কিন্তু একটা হাওয়ার উপর বায়বীয় একটা অভিযোগ মেঘদা দিয়ে দিলাম। সব জায়গায় গুপ্ত ফ্রেমিং করা, এটা দিয়ে মূলত শিবিরকে আরেকবার ভিক্টিমাইজ করা হচ্ছে। শিবির নামটাকে যে ক্রিমিনালাইজ করা হয়, যে শিবির হইলেই তোমার খুন করা যায়, তোমার মাইরে ফেলানো যায়। শিবির যে গুপ্ত রাজনীতিতে দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছে, তারা সেখান থেকে বের হয়ে আসতে না পারার কারণে, তারা তাদের সেই খোলস থেকে বের না হওয়ার কারণে তারা এবং সেই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, তারা একত্রিত হয়ে এই ধরনের প্রপাগান্ডা কিন্তু ছড়াচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদের সাথে রাজনীতি করে, সেই প্রত্যেকটা মানুষের একটা লিস্ট দিলে কি হয়? মানে আমি জানতে কারে আমি লিস্ট দিব এটা? ইসলামপন্থী হওয়ার কারণে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে বাংলাদেশে এই মানুষদের উপর বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডের জন্য বয়ান উৎপন্ন করেছেন মেঘদারা। এটার দায় ওনাদের নিতে হবে। 28শে মে সাইদি সাহেবের ট্রাইব্যুনালের রায়ের পরে 200 মানুষ গণহত্যার শিকার হয়েছেন, এটার দায়ও মেঘমল্লার দায়। 14ই মে যে হেফাজতের গণহত্যা হয়েছে, সেটার দায়ও তাদেরকে নিতে হবে। তাদেরকে অ্যাকিউজ করা হলো দুইটা জিনিস নিয়ে, এক গুপ্ততা, দুই মানবতা বিরোধী অপরাধ। তারা দুইটাকে বলে দিলেন যে আমরা ইসলামিস্ট দেখে আমাদের সাথে এরকম করা হয়। না না, আমি তো উত্তর দিয়েছি ভাই, দুইটারই উত্তর দিয়েছি। আপনার টাইমে একদম বলি না, আমার মাঝে মাঝে এরকম ছিল। গোলাম আজমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই। গোলাম আজমের বাংলা যদি আপনি বলেন, তার মানে আপনি পাকিস্তানপন্থীদের সেলিব্রেট করতে চাচ্ছেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হলে হলে ছাত্রদলের কমিটি ঘোষণা এবং ছাত্র শিবিরের উপহার প্রত্যাখ্যান করে মধ্যরাতে বিক্ষোভে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দিনগত শেষ রাতে উপাচার্য জানিয়ে দেন, হল থাকবে রাজনীতি মুক্ত। এই সিদ্ধান্ত নিয়েও বিপরীতমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি স্বাধীনতা বিরোধীদের ছবি টিএসসিতে প্রদর্শন নিয়েও উত্তাল হয় ক্যাম্পাস। সমসাময়িক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় অশান্ত কেন ছাত্র রাজনীতি। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মেঘমুল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, মোহাম্মদ মিফতাহুল হোসেন আল মারুফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, এবং নাহিদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। আলোচনায় এসে প্রথমে নাহিদুজ্জামান শিপন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার। গতকালকে আপনাদের যে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে কমিটি দিলেন, তারপরে আমরা দেখলাম যে হল কমিটির বিলুপ্তি চেয়ে এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে শিক্ষার্থীরা মধ্যরাতে নেমে আসলো আন্দোলনে। আপনাদের আসলে এই পর্যায়ে কেন হল কমিটিগুলো ঘোষণা করা প্রয়োজন হলো, এ প্রশ্নটি আসছে কারণ হচ্ছে যে আমরা যখন গত বছরের 20 জুলাই 9 দফার ঘোষণা দেখেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তখন সেখানে 7ম দফায় স্পষ্টভাবে উল্লেখ ছিল যে সব ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ একটা দাবি ছিল, এবং সেখানে নিশ্চয়ই ছাত্রদলও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একদম অন্যতম স্টেক হোল্ডার। তখন আপনারা একমত হলে এখন আসলে সেখান থেকে সরে আসলেন কেন? সেটা কি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা কিনা? আমি প্রথমেই সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। যে প্রশ্নটি আপনি রেখেছেন যে আসলে হঠাৎ করে কেন আমরা হল কমিটি, আমাদের কিন্তু হঠাৎ করে না, আমাদের কিন্তু একটি হল কমিটি ছিল। আপনি যদি গতকালকে আমাদের প্রেস রিলিজটা আপনি দেখেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে বিদ্যমান হল কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। সুতরাং আমাদের কিন্তু হল কমিটি ছিল এবং সেই হল কমিটির নেতৃবৃন্দ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থান করছিল। সুতরাং এটি নতুন করে যে হল কমিটি হঠাৎ করে দেওয়া বা এরকম কোনো বিষয় নেই, এটি আমাদের সাংগঠনিক ধারাবাহিক যে কাঠামো বা রাজনীতি, সেটির একটি অংশ। সেটা আমরা হঠাৎ করে কিছু দেইনি। আরেকটি বিষয় আপনি বলছেন যে 7ম দফা, আপনি দেখেন বাংলাদেশে বিগত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের রাজনীতির ন্যূনতম কোনো স্থান ছিল না। বিরোধী মতের রাজনীতিকে আওয়ামী ফ্যাসিস্ট এবং তার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত করেছিল। সেই রাজনীতির বিপরীতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠন হিসেবে এই নিপীড়নমূলক, এই গেস্ট রুম, গণরুম এবং একই সাথে জবরদস্তিমূলক যে রাজনীতি তারা ব্যবস্থা প্রবর্তন করেছিল, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1.5 দশকের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের যৌক্তিক এবং তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে এসেছি। এবং সেই আন্দোলন সংগ্রামের করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিন্তু এই অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। এখন 7ম দফা যখন এই 9 দফা প্রণয়ন করা হয়, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এবং এই সমন্বয়কটা যখন 9 দফা প্রণয়ন করে, তখন আমাদের সাথে কিন্তু আলোচনা হয়েছে
তখন তারা আমাদেরকে যেটি জানিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘদিন ধরে একটি অপরাজনীতি বা ছাত্রলীগের যে কলুষিত রাজনীতি, তো তখন শিক্ষার্থীদের মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল এই রাজনীতির বিপরীতে। তো সেই রাজনীতির বিপরীতে তারা তখন বলেছে এই সেন্টিমেন্টটাকে আন্দোলনের স্বার্থে ব্যবহার করার জন্য এই দফাটি আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু এটি পরবর্তীতে কোনোভাবে বলবৎ থাকবে না। এবং এটি এখন কি বোঝা গেল শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আসলে কি? শিক্ষার্থীদের এটা কিন্তু পরে আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের হল কমিটির নেতৃবৃন্দ হলে হলে অবস্থান করছে তারা, এবং একই সাথে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠন, বিশেষ করে আমি যদি বলি যে শিবির কিন্তু বিভিন্ন গুপ্তভাবে বিভিন্ন নামে বেনামে নাম সর্বস্ব ব্যানার দিয়ে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, এবং একই সাথে অন্যান্য ছাত্র সংগঠনও তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, সেটিতে কিন্তু কোনো সমস্যা নেই। এবং নতুন যে ছাত্র সংগঠন বাকছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারাও কিন্তু হলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। আমরা গতকালকে যখন হল কমিটি ঘোষণা করলাম, আমাদের কাছে মনে হয়েছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ঘিরে একটি প্রোপাগান্ডামূলক রাজনীতি শুরু হয়েছে। ছাত্রদল কিন্তু 5 আগস্টের পর তো আসলে এটাই প্রথম দফা না। আমার যতটুকু মনে পড়ে 5 আগস্টের পর আপনারা যখন শহীদ জিয়ার পোস্টার মানে হলের গেটগুলোতে সাঁটাতে গিয়েছিলেন, তখন তো আপনাদের আবারও একটা বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তারপরেও আপনারা আসলে তখন থেকে কি মানে সেই কর্মসূচি থেকে সরে এসেছিলেন, আবার কেন আসলে 1 বছর পরে এরকম ধরনের একটা কর্মসূচি দেওয়া লাগলো যেখান থেকে আপনারা আসলে প্রতিরোধের মুখে পড়লেন? না, আমরা আসলে দেখেন আমরা বরাবরই দেখে আসছি বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে একটি দমন, ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু একটি প্রোপাগান্ডামূলক রাজনীতি, সামাজিক যোগাযোগ, শুধুমাত্র ছাত্র দল সেটা না, আমি বলবো যে বাংলাদেশের বিগত দিনে যারা গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে লড়াই করেছে, প্রত্যেকটি শক্তির বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডামূলক রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে, সেই তারই ধারাবাহিক। এবং আমাদের কাছে মনে হচ্ছে এটার সাথে এখন অতীতে যারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল, এবং বর্তমানে আমাদের কাছে মনে হচ্ছে আরও একটি সংগঠন গুপ্ত রাজনীতিতে প্রকাশ করেছে, যারা বাংলাদেশে ইতিমধ্যে তাদের নিপীড়নমূলক এবং তাদের অপরাধ এবং তাদের এই কলুষিত রাজনীতির কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, তারা। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে শিবির যে গুপ্ত রাজনীতিতে দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছে, তারা সেখান থেকে বের হয়ে আসতে না পারার কারণে, তারা তাদের সেই খোলস থেকে বের না হওয়ার কারণে তারা এবং সেই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, তারা একত্রিত হয়ে এই ধরনের প্রপাগান্ডা কিন্তু ছড়াচ্ছে। জি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেগুলো যে আপনারা যে হল কমিটিগুলো দিয়েছেন সেখানে মানে প্রায় আমার কাছে যেই তালিকা আছে এখানে 7-8 জনকে দেখা যাচ্ছে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এবং জুলাই অভ্যুত্থানের সময় তারা আসলে সরাসরি কয়েকজন আছে যারা মানে সাধারণ শিক্ষার্থীদের লাঠি পেটাও করেছেন, এমনও আছেন। আপনি নাম চাইলে নাম বলতে পারি, তাহলে আপনারা আসলে এটা কি যাচাই বাছাই করে দেননি নাকি? আসলে দেখেন, আমাদের তো লোক সংখ্যার কম সম্ভবত নাই, কারণ রাকিব ভাই কিছুদিন আগেই বলেছেন যে তারেক রহমান হুঁশিয়ারি দিলে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে ছাত্রদল। আমাদের সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময় থেকে যে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে, সেই ইতিবাচক রাজনীতিতে আকৃষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে তারা কিন্তু আমাদের রাজনীতির পতাকা তলে এসেছে, এবং আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছরের বেশি সময়, এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে থেকেই যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। আমার কাছে যেটি মনে হয়েছে যে অনেকে আমরা যখন আমাদের তথ্য এবং প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছি এবং আমাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার পর থেকে অনেকে তাদের তথ্য গোপন করেছে, এবং এই তথ্য গোপন কারণ যেহেতু বিগত দিনে অনেকেই হলে ছিল, আসলে তাদের সাথে ছাত্রলীগের সাথে একত্রিত থাকতে হয়েছে, বিভিন্ন ধরনের ছবি তাদের আছে। আমরা গতকালকে কমিটি দেওয়ার পর অনেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে। আমরা কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্স, আমরা কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে 6 জনকে অব্যাহতি প্রদান করেছি, এবং একই সাথে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি যারা আমাদেরকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে এই ধরনের শিক্ষার্থীদের নিপীড়নের সাথে যারা জড়িত, ছাত্রলীগের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তীতে আসলে মিফতাহুল হোসেন আল মারুফের আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনাদের দিকে ইঙ্গিত যেটি আপনার সহ আলোচক দিচ্ছিলেন, সেটা হচ্ছে আপনারা গুপ্ত রাজনীতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন, এবং সেই কারণে আজকে আব্দুল কাদেরও যে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা, তিনি বলেছেন যে 7ম দফায় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য পুশ করেছিলেন
এস এম ফরহাদ, আপনাদের সংগঠনের সভাপতি। আপনারা যদি মানে পুশ করে থাকেন ছাত্র রাজনীতি বন্ধ করার ক্ষেত্রে, তাহলে আপনাদের কমিটি কিভাবে প্রকাশ হয়? জি, ধন্যবাদ আমাকে। আপনারা যারা শুনছেন সবার প্রতি সালাম এবং সহ আলোচকদের শুভেচ্ছা। আপনার যে কথা সেটা তো হচ্ছে প্রথমটা গুপ্ত টার্ম। এই টার্মটা হচ্ছে একটা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। শিবিরের কিভাবে কাজ করলে তাদেরকে প্রকাশ্য বলা হবে, তাদের কাছে আর কথা বলার মধ্যেও কোনো ধরনের এলিমেন্ট নাই যেটা দিয়ে শিবিরকে ভিক্টিমাইজ করা যায়, ক্রিমিনালাইজ করা যায়। সেই জন্য একটা টার্ম, যে টার্মটা তারা মানে অহরহ ব্যবহার করে, যে টার্মটার কোনো ধরনের ভিত্তি নাই, কোনো প্রুফ নাই। দ্বিতীয়ত হচ্ছে সপ্তম দফায় যে 9 দফার যে সপ্তম দফায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা হচ্ছে সেই সময়ের কনটেক্সটটা বোঝা জরুরি। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতির দেশের সারা দেশে যে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ছিল, সেখানে শুধুমাত্র ছাত্রলীগই সারা দেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করছে। সেই হিসাবে শিক্ষার্থীদের সাথে সরাসরি কনফ্রন্ট ছাত্রলীগের ছিল। এই কেসে ছাত্রলীগকে যাতে ক্যাম্পাসগুলো থেকে নিবৃত্ত করা যায়, সেই জন্যই সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা কথা দাবিটা দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদেরকে নিরাপদে রাখা যায়। এই ব্যাখ্যাটা ফরহাদ ভাই নিজেই বেশ কয়েকবার দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে হলে হলে ছাত্র রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের যে একটি ট্রমা আছে, যে হল দখল, সিটের নিয়ন্ত্রণ নেওয়া, বা ছাত্র সংগঠন যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, প্রশাসন যে তাদের প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হল প্রশাসনের প্রবণতা হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের গোলামি করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা এক্সটেন্ডেড ভার্সন হয়ে যায় ক্ষমতাসীন দলের। সেই জায়গাগুলো থেকে ছাত্র রাজনীতির যে ট্রমা হলগুলোতে আছে, সেটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে তো আমরা একটা ফরমেশন দিতে পারবো যে ছাত্র রাজনীতি কিভাবে হতে পারে, আমরা প্রত্যেকটা স্টেক নিয়ে বসতে পারি। সেইটা নিয়ে কোনো আলাপ না দিয়ে আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে যাই। কিন্তু আপনাদের দলের যিনি সভাপতি আছেন আপনাদের সংগঠনে, তিনি তো আসলে কমিটি দিতে অনিচ্ছুক হলেও আপনারা ছোট ছোট টিমে কাজ করেন। ছোট ছোট টিমের ব্যাখ্যা সরাসরি আজকে ফরহাদ ভাই দিয়েছেন। ছোট ছোট টিমটা হচ্ছে এটা এজেন্ডা বেসড কাজ। আমরা যখন হলে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, যে আমরা আত্মাকুয়া কোরবানি ফেস্ট করেছি, তখন আমাদের যে ভলান্টিয়ার লাগে, আমরা যে শিফা হেলথ কেয়ারের যে আমরা প্রোগ্রামগুলো করেছি, সেখানে যে ভলান্টিয়ার মানে সেই এজেন্ডাটা শেষ, আমাদের সেই টিমের ফরমেশন শেষ। আমাদের তো একটা সাংগঠনিক টিম ওয়ার্ক থাকে। টিমগুলোতে কারা আছে সেই নামগুলোকে প্রকাশ করেছেন আপনারা? এটা তো খুবই ছোট ইস্যু, এটা তো প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা আলাদা করে তাহলে আমাদের টিম প্রকাশ করতে হবে। শিবির তো এইভাবে কোনোদিনই ফাংশন করে নাই। শিবির সারা দেশে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। প্রত্যেকটা অনুষ্ঠান আছে, প্রত্যেকটা প্রোগ্রাম বেস তো আমাদের ভলান্টিয়ার করতে হয়। আমরা যে টিএসসিতে প্রোগ্রাম করলাম, সেখানে আমার ভলান্টিয়ার করতে হয় নাই। আমরা যে কিছুদিন আগে যে কুরবানি ফেস্ট করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। আমরা যে হচ্ছে হেলথ ক্যাম্প করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। আমরা যে শিবির মেটস ব্রিলিয়ান্স করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। প্রত্যেকটা ভলান্টিয়ারদের এই ভলান্টিয়াররা যদি আসলে অন্য ছাত্র সংগঠনগুলো চায় যে তাদেরটা নাম প্রকাশ করে তারা করুক, আপনারা যেটা নাম প্রকাশ না করে করতে যাচ্ছেন, অন্যরা যদি নাম প্রকাশের সাথে কি আছে আমি বুঝতেছি না। প্রত্যেকেই দেখতেছে যে একটা পাবলিক প্রোগ্রামে কারা কারা ভলান্টিয়ার করতেছে। আমরা যে একটা সাইকেল র্যালি করলাম, সেখানে আমাদের শত শত ভলান্টিয়াররা ছিল, শত শত নেতাকর্মীরা ছিল, সেখানে কি সেটা কি দেখা যাচ্ছে না? এই যে মানে একটা বায়বীয় অভিযোগ আর কি, যে অভিযোগটার কোনো ভিত্তি নাই। এখন আমি আরেকটা বিষয় আছি, সেটা হচ্ছে যে হলের আধিপত্য কিংবা হলগুলোতে যে আমি আরেকটা প্রশ্ন করি, নাম না প্রকাশ করলে সুবিধাটা কি? নাম প্রকাশ করেন, আমাদের তো সাংগঠনিক ফরমেশনটাই এরকম। আমি তো আপনার কথা অনুযায়ী আমার সংগঠন চালাবো না। আমার সাংগঠনিক তো নিজস্ব একটা স্ট্রাকচার আছে, ভাইদের একটা স্ট্রাকচার আছে, ভাইদের একটা স্ট্রাকচার আছে। প্রত্যেকটা স্ট্রাকচারে আমি বলি, শেষ করি তাহলে বুঝি যে কোন কোন স্ট্রাকচারে কি হয়, সিন্ডিকেট বেসড, পার্টি বেসড, দল বেসড, ভাই বেসড। শিবিরের তো পুরোটাই একটা অর্গানিক সাংগঠনিক কাঠামো, যেটা সংঘবদ্ধ। এটা তো ক্যাডার বেসড সিস্টেম। এটা সাথী, কর্মী, সদস্যের প্রত্যেকটা স্ট্রাকচারে বিভক্ত। সেইটা অনুযায়ী শিবির তো সংগঠন পরিচালনা করবে। শিবির তো মানে কারো ইচ্ছা অনুযায়ী সংগঠন পরিচালনা করবে না। শিবিরের যে কমিটমেন্ট শিক্ষার্থীদের প্রতি, শিবির সেই কমিটমেন্টটা ধরে রাখবে, এটাই। আর আমি আরেকটা বিষয় অ্যাড করতে যাচ্ছি, যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, যেটা এই ইস্যুর বাইরে, যে আমাদের পিএসসি শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান, আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান এই প্রসঙ্গে নিশ্চয়ই পরবর্তীতে আসবো। আমি তার আগে মাইক বলার কাছে একটু জানতে চাই, এস এম ফরহাদ আজকে যেটা অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি, তিনি বলেছেন যে আসলে বামপন্থীদের যখন হলে হলে কমিটি হয়েছে তখন সেটা নিয়ে কোনো বিরোধিতা হয়নি, এবং সেই বিরোধিতা না করাটা আসলে তিনি সন্দেহের চোখে দেখেছেন। মানে সেটা কেন বিরোধিতা হয়নি, আপনারা আসলে এটার জবাব কি দিবেন? এখন এইটা তো গতকাল থেকে তো আমরা দেখলাম যে কারা হচ্ছে যারা এই টিএসসিতে শিবিরের প্রোগ্রামে গেছে এবং কালকের নিষিদ্ধের মিছিলেও গেছে, সেই মানুষগুলাকে তো আমরা ফেসবুক মারফত দেখতে পেলাম। তাহলে আসলে তখন কেন প্রতিবাদ করে না, এটা ফরহাদই জানে যে তখন কেন সে তার মানে কি বলবো সংগঠনের না, কিন্তু আবার সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এরকম যে মানুষগুলা, যে লুসিড টিমগুলা, সেই টিমগুলাকে কেন সে তখন প্রোটেস্টে নামায় নাই, সেটা সেই জানে।
মানে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সারমর্ম যদি আমি করি, তাহলে সারমর্মটা হবে এরকম যে কমিটি দিল ছাত্রদল, সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করলো হচ্ছে গুপ্ত শিবির, সেটাতে নেতৃত্ব দিল প্রকাশ্য বাকছাস, ককটেল ফাটালো ছাত্রলীগ, আর সারা দেশের মিডিয়া নিউজ করলো যে সব দোষ বামদের। এটা হচ্ছে পরিস্থিতি। এখন এই যে ডিসইনফরমেশন, এখানে সাধারণ শিক্ষার্থী নাই, হ্যাঁ সাধারণ শিক্ষার্থী আন্দোলন ছিল না কোনো? সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী ট্রমাটাইজ, তার ট্রমাকে কাজে লাগানো হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সামনে ডাকসু, অনেকগুলো ভোটের ক্যালকুলেশন আছে, সবাই সাধারণ মতো করে ক্যালকুলেট করতেছে। সাধারণ শিক্ষার্থী অবশ্যই আছে, তার ক্যালকুলেশন আছে না, এত কর্মী তো কারোরই নাই। বাট বিষয়টা হচ্ছে যে কোন জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এখানে। এখন এস এম ফরাদ, মানে আমার জগন্নাথ হলে আমার মানুষ আছে, এই জন্য আমার কমিটি আছে। সেই কমিটি কাউকে কোনো কিছু করতেও যায় নাই, সেই কমিটির নামে কোনো চাঁদাবাজি বলেন, হল দখল বলেন, অমুক বলেন, তমুক বলেন, কোনো কমপ্লেন নাই। এবং গতকালকে জগন্নাথ হলে কিন্তু ছাত্রদলের কমিটিও দেওয়া হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, জগন্নাথ হল থেকে কোনো মিছিল হয় নাই। এখন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে জগন্নাথ হলে কোন সংগঠনটি নাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেখানে জগন্নাথ হলের কাজ নাই, এবং কেন জগন্নাথ হল থেকে মিছিল বাইর হলো না। যাই হোক, এটা একটা সাইড ফ্যাক্টর, মানে আমি জাস্ট যারা চিন্তা করেন তাদের জন্য বলে রাখলাম। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে গুপ্ত চর্চা বন্ধ চান, গুপ্ত চর্চা আপনারা আসলে বন্ধ করবে আসলে কিভাবে? আর ক্যাম্পাসে যারা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছেন তারাও বলছে যে গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি বন্ধ, গুপ্ত রাজনীতি বন্ধ করার টেকনিক কি আসলে? গুপ্ত রাজনীতি তো বন্ধ করা যায় না, এটা তো বাই ডেফিনেশন। আপনারা চাচ্ছেন কিভাবে, মানে কেন? আমরা বলতেছি যে গুপ্ত রাজনীতির জন্য ধরেন শিবিরের যে মডেল, উনি নিজেই বলতেছেন, উনি অনেক কথাবার্তা অনেকভাবে বললেন, কিন্তু কথাটা যদি সারমর্ম করি, কথাটা হচ্ছে ভাই আমার ফরমেশনই গুপ্ততা ভিত্তিক, আমি তোমার কথায় প্রকাশ্য মডেল করবো না। এটা খুব সিম্পল, এটা তো কঠিন কিছু না। একটা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কর্মী আছে, তারা কোন কোন হলে থাকে, কোন কোন ডিপার্টমেন্টে পড়ে, যারা রাজনীতি করবে তাদের এই রাজনীতি বিষয়ক ইনফরমেশন অন্যান্য রাজনৈতিক দল এবং অথরিটির কাছে থাকবে। এই ব্যাপারে তো আমরা এখানে একটা এগ্রিমেন্টে আসলেই পাই যে আমরা একটা ক্যাম্পাসের একটা বেসিক চার্টার করবো, সেই চার্টারের মধ্যে কারা কারা কোন সংগঠন করেন, কারা কারা কোন সংগঠনের সাথে অ্যাফিলিয়েট, সেগুলোর হিসাব থাকবে, এবং তার ভিত্তিতে সবাই যে যার মতো করে কাজ করবে। এটা তো কঠিন কিছু না। কিন্তু গতকালকে গোটা জিনিসটা আরো গুলায় দেওয়া হলো। আপনি যে প্রকাশ্য রাজনীতি করতেছেন তাকে যদি বলেন যে কমিটি বিলুপ্ত করতে হবে, তাহলে যে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ থাকার পরেও গুপ্ত মডেলের রাজনীতি করতেছে, সে তার প্রকাশ্যে আসলে ইনসেন্টিভটা কি? আর উমাম ফাতেমার যে বক্তব্যটা আসলে আজকে মানে আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে তিনি বাম ছাড়া অন্য সব ছাত্র সংগঠনগুলো আসলে রাজনীতি নিষিদ্ধ চান হলে হলে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং বাম কেন আলাদা আসলে? এখানে বিষয়টা তো তা না, বিষয়টা হচ্ছে এটা একটা মানে অর্কেস্ট্রেটেড মিডিয়া ক্যাম্পেইন এবং শেমফুল। মানে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মামলা করা উচিত, এরকম টপ কয়েকটা পত্রিকার বিরুদ্ধে একদম ডিরেক্ট মামলা করা উচিত। গতকালকে উমামার যেই কথা থেকে এত কথা এসেছে, সে কথাটা কি যে তিনি 3টি সংগঠন উল্লেখ করেছেন। সুফিয়া কামাল হলের যেই আপনার পত্রটা গেছে, যেখানে বলা হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, সেখানে তিনি 3টা ছাত্র সংগঠনকে মেনশন করেছেন। কাকে কাকে? ছাত্র দলকে মেনশন করেছেন, ছাত্র শিবিরকে মেনশন করেছেন এবং বাকছাসকে মেনশন করেছেন। এখন তিনি যেমন সেই লিস্টে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট মেনশন করেন নাই, একইভাবে ইসলামিক শাসনতন্ত্র মেনশন করেন নাই, সেখানে তিনি সাধারণ ছাত্র অধিকার পরিষদও মেনশন করেন নাই, সেখানে তিনি ছাত্রপক্ষ মেনশন করেন নাই। তাহলে এটা কিভাবে হইলো যে তিনি বাম বাদে বাকি সব সংগঠন নিষিদ্ধ করার কথা বলছেন? এটা কমপ্লিটলি একটা ন্যারেটিভের ট্র্যাপ। এবং এখানে একটা জিনিস দেখেন, উমামাকে নিয়ে যে জিনিসটা করা হচ্ছে, এইটা হচ্ছে পার্থক্যটা। উমামা ফাতেমা যতদিন ছাত্র ফেডারেশন করতেন ততদিন তিনি প্রকাশ্য ছাত্র ফেডারেশন করতেন, যেদিন তিনি ছাত্র ফেডারেশন ছেড়ে দিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছেন, সেদিনও তিনি ঘোষণা দিয়েই ছাত্র ফেডারেশন ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছেন। উমামার বক্তব্যকে কোনোভাবে বামপন্থীদের সাথে অ্যাড করে গতকাল যে গোটা পাগলামিটা হয়েছে, সেটাতে বামপন্থীদের দোষ দেওয়ার যে চেষ্টা, বামপন্থীদেরকেও কোনোভাবে সামহাও এটার সাথে জড়ানো যায় যেটা চেষ্টা, এটা এত হাস্যকর এবং এটা এত মানে অদ্ভুত ডিসইনফরমেশনের ক্যাম্পেইন, এটা মানে কি বলবো, ইটস শেমফুল। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে একটু আসতে চাই, মিফতাহুল হোসেন আল মারুফ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাকছাসের নেতা আব্দুল কাদের একটি 5 দিন আগে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে মানে বেশ কয়েকজন, আমার যদি মনে থাকে 7 থেকে 8 জন শিবিরের নেতার তিনি পরিচয় দিয়েছেন যারা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং তাদের দ্বারা অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে গেস্ট রুমে, এবং সেটার বিরুদ্ধে কি আপনারা কোনো সাংগঠনিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই বিষয় যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? এটা হচ্ছে আপনার কাছে ভুল ইনফরমেশন আছে এবং আপনি এটাকে ভুলভাবে পোর্ট্রে করছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তারা তো শিবিরের কেউ না, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো সাদিক ভাই পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে যে অভিযোগগুলো সত্য কিনা। তোমরা এগুলো দেখে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি বলি যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাদিক ভাই নিজেই এটাকে ব্যাখ্যা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন সেই মামলাতে তাদের ফৌজদারি অপরাধ তাদের সাথে যুক্ততা ছিল কিনা সেটা তিনি আরেকজনের পাঠিয়েছেন, সেইটাকে ফ্রেমিং করে কাদের ভাই এটাকে এভাবে পোস্ট করেছেন। এখন মেঘদার আলাপে আসি, শিবির তো ভাই কমিটিবাজি রাজনীতি করে না যে শিবিরের নাম ভাঙায়া চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে,
কোনো জায়গায় গিয়ে দখলদারিত্ব করতে হবে, কোনো জায়গায় আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। শিবির একটা ইসলামিক থিওলজিক্যাল সংগঠন, যে সংগঠনটা একটা ছাত্রের মোরাল এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের কাজ করে, একই সাথে ইসলামিক মুভমেন্টের জন্য কাজ করে। তো এই জন্য কমিটিবাজি করে যে আমাকে সুবিধা নিতে হবে, এই ভাইয়ের লোক ওই ভাইয়ের লোক, এটা করতে হবে ওটা করতে হবে, কমিটির এই যে আমার নাম আছে, আমি যুগ্ম সাধারণ সম্পাদক, আমি সিনিয়র সহসভাপতি, এটা করে আমাকে বাইরে গিয়ে সুবিধা নিতে হবে, এইটার কোনো ফরমেশন শিবিরে নাই। দ্বিতীয় আলাপ হচ্ছে ভাই যেটা বললেন যে আগামীকাল গতকাল রাতে যে ঘটনা ঘটছে, এটার পুরোপুরি ফ্রেমিং যে শিপন ভাই এবং মেঘদা দুইজনেই দায় দিয়ে দিলেন শিবিরে, অথচ আমরা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত নই। একটা ছাত্র রাজনীতি বিরোধী একটা অর্গানিক সেন্টিমেন্ট আছে, এটা ভাই স্বীকার করে নিলেন যে একটা ট্রমাটাইজড একটা শিক্ষার্থীদের একটা গ্রুপ আছে। তাদেরকে লিড করলো কারা? যারা প্রকাশ্য বাকশাসের সাথে রাজনীতি করে এবং যারা ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমা মাপু। কিন্তু এখানে দোষ দেওয়া হচ্ছে কার? শিবিরের। অথচ শিবিরের কোনো নেতৃস্থানীয় পর্যায়ের যারা শিবিরের কর্মসূচিতে থাকতেছে, শিবিরের প্রত্যেকটা জায়গায় থাকতেছে, এরকম কোনো ডকুমেন্টস ভাইয়ের কাছে নাই। কিন্তু একটা হাওয়ার উপর বায়বীয় একটা অভিযোগ মেঘদা দিয়ে দিলাম। দ্বিতীয় আলাপ হচ্ছে যে ফ্রেমিং করা, সব জায়গায় গুপ্ত ফ্রেমিং করা, এইটা দিয়ে মূলত শিবিরকে আরেকবার ভিক্টিমাইজ করা হচ্ছে। শিবির নামটাকে যে ক্রিমিনালাইজ করা হয়, যে শিবির হইলেই তোমার খুন করা যায়, তোমার মাইরে ফেলানো যায়, যেটা মেঘদারা 2013 সাল থেকে উৎপাদন করছেন, যে বয়ানটা, যে বয়ানের কারণেই বাংলাদেশের শাহবাগী বয়ানের কারণেই বাংলাদেশের জামাত ইসলামী, ছাত্র শিবির এবং ইসলামপন্থীদের প্রত্যেকটা সিম্বলকে ক্রিমিনালাইজ করা হয়েছে, যেটার মাধ্যমে ইসলামপন্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে। সেই আবার একই চর্চাটা মেঘদারা করছেন। কারণ কি? তাদেরকে আবার ইসলামপন্থীদেরকে একটা কর্নারে নিয়ে যেতে হবে, আবারও ইসলামপন্থীদের প্রত্যেকটা চিহ্ন, নামাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলোকে আবার ক্রিমিনালাইজ করতে হবে। ক্রিমিনালাইজ করে কি করতে হবে? দিল্লির আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে হবে। তো এই জন্যই চলছে। বেগবুলার, আপনি নিশ্চয়ই শুনলেন, তার নিশ্চয় জবাব দিবেন। এবং আপনি যেটা বলছেন যে শিবির কালকের আন্দোলনটা আসলে অর্কেস্ট্রেট করেছে, কিন্তু শিবিরের যেই হলে হলে পানির যে ফিল্টারগুলো ছিল সেগুলো আমরা দেখেছি যে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আপনার এই দাবিটা কি আসলে কতটা যোগ্য? না, শুধু শিবির, আমি তো বললাম যে প্রকাশ্য সামনে ছিল তো বাকছাসও ছিল, যে যেখানে পারছে, যে মানে যা করার গতকালকে সবই করা হয়েছে আর কি। শিবিরেরটাও যেখানে সুযোগ পাইছে বাকছাস ভাঙছে, যে যেখানে যেটা পারছে করছে। আমি বাকছাসকে কোনোভাবে দায় মুক্তি দিই না এই ঘটনায়, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে বলছি না শুধু শিবির করছে, কিন্তু একটা জিনিস, মানে অনেকগুলা কথা বললেন যে ধরেন কমিটি দিব কেন, আমি কি মানে ভাইয়ের রাজনীতি করবো কিনা, অমুক তমুক। কথাটা খুব সিম্পল। আপনাদের তো 3 লেয়ারে কর্মী আছে না, যে আপনাদের 3টা আলাদা আলাদা লেভেল, যে এ তো বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদের সাথে রাজনীতি করে সেই প্রত্যেকটা মানুষের একটা লিস্ট দিলে কি হয়? মানে আমি জানতে পারি, আমি লিস্ট দিব এটা। মানে ধরেন আমরা যখন আগে, আপনারা তো 15 বছর ছিলেন না, তো ধরেন মাঝখানে যে মানে যেটা হয়তো যে মানে ধরেন কোনো একটা কমিটি যখন হয়, তো সেই কমিটিটা হচ্ছে মানে সবাই গোটা কমিটি সহ এবং যত কর্মী আছে সব সহ হচ্ছে মধুর ক্যান্টিনে একটা মানে মিষ্টি খাওয়া দাওয়া হয়। তা আপনারা খাওয়ান না, আমরা বাকিরা সবাই মিলে আপনাদের খাওয়াইলাম, কিন্তু আপনারা আপনাদের যত সদস্য আছে সব নিয়ে একটু মধুর ক্যান্টিনে আমরা একটু পরিচিত হই। আচ্ছা ঠিক আছে, আপনার এই ব্যবস্থা আমরা বিবেচনা করবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শিপন ভাই আপনার কাছে যেতে চাই। শিপন ভাইয়ের কাছে আমার প্রশ্ন সেটি হলো যে মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, মানে স্বাধীনতা বিরোধীদের ছবি সেটাকে প্রদর্শনী করার পরে, এবং আপনারা যে বিবৃতিটা দিয়েছেন সেখানে আপনারা দেখলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদ দিয়ে বাকি সবার বিরোধিতা করেছেন বা বাকি সবার সমালোচনা করেছেন, কিন্তু তারা তো বিএনপির সঙ্গে আসলে জোটে মন্ত্রী হিসেবেও ছিলেন, অনেকে ছিলেন। তখন মানে আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের যে স্ট্যান্সটা সেটা নতুন করে নেওয়া শুরু করেছেন কিনা, এবং পুরো দিনের কথা অনেকটা অস্বীকার না, ব্যাপারটা সেরকম না। কেননা মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের যিনি প্রথম রাষ্ট্রপতি এবং দায়িত্বভার গ্রহণ করেন, শেখ মুজিবুর রহমান, তিনি তখন সকলকে, যারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল, তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপরে বাংলাদেশে 1975 সালের জানুয়ারিতে যে বাকশাল কায়েম করা হয় একদলীয় শাসন ব্যবস্থা, সেই একদলীয় শাসন ব্যবস্থার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সপরিবারে যখন হত্যাকাণ্ডের শিকার হন, তার পরবর্তীতে 7 নভেম্বর যে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে নতুন করে একটি গণতান্ত্রিক রাজনীতির সূচনা হয়। সেই গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল কিন্তু তার মত প্রকাশের এবং গণতান্ত্রিক অধিকারের নতুন করে সুযোগ পায়, এবং তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে প্রকাশ্যে তখন সবাই ওই সময়টাতে কিন্তু বাকশাল কায়েমের পর কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু তখন রাজনীতি করার সুযোগ ছিল না,
কিন্তু আওয়ামী লীগও কিন্তু পুনরায় রাজনীতি করার সুযোগ পায় জিয়াউর রহমানের আমলে। তো তখন আওয়ামী লীগ, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা জনগণ নতুন করে রাজনীতি করার সুযোগ পায়। এরপরে কিন্তু আওয়ামী লীগের সাথেও কিন্তু জামাতের জোট হয়েছে। আমরা 96-তে দেখেছি যে আওয়ামী লীগ এবং জামাত একসাথে মিলিত হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তো কিন্তু পরবর্তীতে আবার আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছে। সেই বিচার কার্যক্রম নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে 2013 সালে একটি বিবৃতি, তখন আমাদের বিএনপির চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন বিচারিক যে কার্যক্রম, বিচারিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা মনে করেছিলাম যে এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ এবং এটি যথাযথ আইন অনুসারে বা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধীর যে ধরনের বিচারিক যে প্রক্রিয়া সেটি অনুসরণ করা হচ্ছে না। আমরা কিন্তু সেটি নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তখন প্রশ্ন তোলা হয়েছিল। তো আমরা কিন্তু সেটাই বলেছি, কিন্তু যাদের বিরুদ্ধে বিচার হয়েছে সেখানে আপনি একটা বিষয় বলছিলেন যে সালাউদ্দিন কাদেরের বিষয়টা, আমরা জানি যে সালাউদ্দিন কাদের যখন কাদের চৌধুরী 1971 সালে যুদ্ধের সময় তখন কিন্তু তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। যেমন জামাতের যারা নেতৃবৃন্দ সেখানে ছিল, মুজাহিদ থেকে শুরু করে বা দেলোয়ার হোসেন সাইদি বা অন্যান্য যারা কাদের মোল্লা থেকে শুরু করে যারা আছে, তারা কিন্তু তখন জামাতে ইসলামী সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল এবং তারা কিন্তু আত্মস্বীকৃত, অনেকে আমি ছবির অনেকেই কিন্তু তখন আত্মস্বীকৃত রাজাকার হিসেবে স্বীকৃত। এবং আপনি একটি বিষয় উল্লেখ দেখবেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করার পরে একটি গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটে তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকেই প্রকাশ করেছেন যারা 1971 সালে জামাতে ইসলামী, আল বদর, আল শামস সহ ছাত্র সংঘের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তার মানে বোঝা যায় যে জামাত, আল বদর, আল শামস এবং ছাত্র সংঘ যারা ছিল তারা তখন পাকিস্তানের সহায়তা করে এবং মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল বিধায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণেই কিন্তু আমাদেরকে যারা তখন যুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা যখন প্রক্টোরিয়াল টিম শিবিরের ওই প্রদর্শনী থেকে স্বাধীনতা বিরোধীদের ছবি সরিয়ে দিলেন, তারপর দিন কিন্তু আমরা দেখলাম যে খালেদা জিয়ার কোর্টকে তারা ব্যবহার করেছেন সেটাকে ডিফেন্ড করার জন্য। হ্যাঁ, সেটি হচ্ছে আমরা আপনাদেরকে এটা বিব্রত করে কিনা কোনোভাবে? না, অবশ্যই বিব্রত করে। দেখেন তারা বিভিন্নভাবে আমরা দেখেছি যে অবস্থানটা মানে বিএনপির যে অবস্থানটা সে সময় ছিল কিংবা সেটা দিয়ে তো তারা জাস্টিফাই করতেই পারে তাদের দাবিটা। না, আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে তারা কিন্তু আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে, বিশেষ করে তাদের কর্মী লেভেলের লোকজন, উপরের লেভেলের না, তারা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা আমাদের দলের প্রধান থেকে শুরু করে দলীয় শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বাজে মিমস, প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছড়াচ্ছে। ঠিক একই সময় আমরা দেখলাম যে তখন তাদের রাজনৈতিকভাবে তাদের কোনো অস্তিত্ব নাই, সেই অস্তিত্ব টিকানোর জন্য তারা আমাদেরকে ব্যবহার করছে। তো এই যে আমাদেরকে ব্যবহার করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে বিব্রত করে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি বলবেন যে আপনারা আসলে আপনাদের যখন রাজনীতি নেই তখন বিএনপিকে ব্যবহার করার চেষ্টা করেন, অভিযোগ করছেন আপনার, এবং সেই দিনের ঘটনাটা কি আসলে এবং আপনাদের কেন মানে ইসলামী ছাত্র সংঘের যারা নেতা ছিলেন 1971 সালে তারা তো আসলে স্বীকৃতভাবে এই রাজাকার বাহিনী গঠন করেছেন, আল বদরের সংগঠক ছিলেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন কি আপনারা আছে কিনা, এবং সেই প্রশ্ন থাকলে আপনারা কেন সেটাকে আবার নতুন করে এইটাকে মানে প্রদর্শনী করার প্রয়োজন হলো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পাকিস্তানের গণহত্যা ন্যূনতম মানে বড় শিকার? আমি বুঝেছি। আমাদের আয়োজনটা ছিল যে গত 17 বছরের ফ্যাসিবাদ কিভাবে বাংলাদেশে দাঁড়াইছে, বাংলাদেশে যে আদালতকে মিসইউজ করে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল অপোনেন্টকে শেখ হাসিনা খুন করেছে, মামলা দিয়েছে, পলিটিক্যালি অসম্মান করেছে, সেগুলো তো সত্য। বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ডকে আমরা তুলে নিয়ে এসেছি। আমরা কোনো ধরনের স্বাধীনতা পক্ষে একটা গ্রুপ ছিল, স্বাধীনতার বিপক্ষে একটা গ্রুপ ছিল, এবং তাদের অনেক ভাই, যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব সেই সময় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আব্দুল কাদের মোল্লা ভাই 72 থেকে 74 সাল পর্যন্ত শহীদুল্লাহ হলে ছিলেন, তাকে কসাই কাদের হিসেবে ফ্রেমিং করা হয়েছে। কামরুজ্জামান ভাই, আজহার ভাই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র, মতিউর রহমান নিজামী, হ্যাঁ আমি বলছি, এনারা দুইজন পলিটিক্যালি স্বাধীনতার বিপক্ষে ছিলেন। এবং বিএনপির ফাউন্ডিং ফাদার্সের মধ্যে শাহজিজুর রহমান, তারপরে হচ্ছে মশিউর রহমান জাদু মিয়া, আব্দুর রহমান বিশ্বাস, এনারাও প্রত্যেকে পলিটিক্যালি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। বিএনপি কি সেটা ছাত্রদল কি তাদেরকে আসলে সামনে নিয়ে আসে? সেটা ভাইরা জানবে, এই ব্যাখ্যাটা ভাইরা দিবে যে বিএনপির যারা ফাউন্ডিং মেম্বার্স তাদের তো মানে স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল। তো এই অবস্থানটাকে তো আপনি ক্রিমিনাল অফেন্সের সাথে এক করতে পারেন না। যারা যুদ্ধাপরাধ করেছে তারা তো দালাল আইনে যাদের বিচার হওয়ার কথা, সেই দালাল আইনের তো
জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দের নামে দালাল আইনে বিচার হয় নাই। এটা তো তারেক রহমানের স্টেটমেন্ট। এমনকি শেখ হাসিনার আমলে যে রাজাকারদের একটা তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকা তো জামাত ইসলামের এই নেতৃবৃন্দের নাম নাই। তাহলে আমরা কি দেখছি যে শুধুমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে বাংলাদেশে এই মানুষদের উপর বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডের জন্য বয়ান উৎপন্ন করেছেন মেঘদারা। এটার দায় ওনাদের নিতে হবে। এই বিচারিক হত্যাকাণ্ডের বয়ান উৎপাদন করে তারা শাহবাগ কায়েম করেছেন। এই শাহবাগের ফলেই 28 মে সাইদি সাহেবের ট্রাইব্যুনালের রায়ের পরে 200 মানুষ গণহত্যার শিকার হয়েছেন। এটার দায়ও মেঘবল্লার দায়। এরপরে আমি শেষ করি, 14 মে যে হেফাজতের গণহত্যা হয়েছে সেটার দায়ও তাদেরকে নিতে হবে। এরপরে 5 জানুয়ারি ইলেকশন, 30 ডিসেম্বর ইলেকশন, প্রত্যেকটা গুম খুন নির্যাতন এবং হাসিনাকে দানব বানানোর জন্য প্রত্যেকটি রাজনৈতিক বয়ান উৎপন্ন করেছেন যারা, তাদেরকে এই দায়টা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। মেঘবল্লার বসে আপনি নিশ্চয় উত্তর দিবেন। আপনার উপর অনেক দায় এবং সেই দায়গুলো আপনি এবং এই দায়গুলো নিয়ে, এবং যারা দালাল আইনে আসলে মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ দালাল আইনে তাদের নাম ছিল না দাবি করছেন শিবিরের আপনার সহ আলোচক, তারপরেও আপনারা কেন এই মানে বিরোধিতায় গেলেন এবং কনফ্রন্টেশনে গেলেন, এবং আপনার উপর যে দায় প্রথম কথা হচ্ছে যে দায় যেটা, এটা আমি জনগণের উপর ছেড়ে দিছি, কারণ এরকম চলতে থাকলে কোনদিন হলোকস্টের দায় আমার উপর পড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে উনারা খুব, এটা যে ছাত্র শিবিরের রাজনীতির একটা খুব ভালো মানে কি বলবো উদাহরণ পাওয়া গেল। তাদেরকে অ্যাকিউজ করা হলো দুইটা জিনিস নিয়ে, এক গুপ্ততা, দুই মানবতা বিরোধী অপরাধ। তারা দুইটাকে বলে দিলেন যে আমরা ইসলামিস্ট দেখে আমাদের সাথে এরকম করা হয়। না আমি তো উত্তর দিয়েছি ভাই, দুইটারই উত্তর দিয়েছি। আপনার টাইমে একদম বলি না, আমার মাঝে মাঝে এরকম বলতে ইচ্ছা হয়েছে, এটা মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে যে এখন এই যে আপনার আমি অভিযোগ করলাম গুপ্ত রাজনীতির, আমি অভিযোগ করলাম মানবতা বিরোধী অপরাধের। বলা হলো যে এগুলা আমাদের উপর করা হচ্ছে, তার একমাত্র কারণ আমরা ইসলামপন্থী। তা ধরেন ইসলামপন্থী সংগঠন তো ক্যাম্পাসে হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কেউ তো যায় তাদেরকে গুপ্ত বলতেছে না। তাদের সাথে তো অনেক রাজনৈতিক মত পার্থক্য, হিউজ রাজনৈতিক মত পার্থক্য আমাদের, কিন্তু আমাদের কাউকে বলতে শুনছেন যে ইসলামী শাসনতন্ত্র হচ্ছে আপনার গুপ্ত রাজনীতি চর্চা করতেছে? কেউ বলতে দেবে না, কারণ ওইটা ফ্যাক্ট না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে বিষয়টা খুব সিম্পল। তারা বারবার করে এটা করলে বলে যে আমরা তাদেরকে ভিকটিম হিসেবে, তারা যে ভিকটিম, তারা বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম, এই জন্য আমরা তাদের পোর্ট্রে করতেছি। কিন্তু ওই দিন যখন পাল্টি স্লোগান দিচ্ছিলাম, তখন আমার যেই মানে জামাত মানে পাকিস্তানি সেই স্লোগান সবাই শুনছে, কিন্তু টিএসসি তো ওই মুহূর্তে এক্স্যাক্ট ওই টাইমে স্লোগান হচ্ছিল গোলাম আজমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই। গোলাম আজমের বাংলা যদি আপনি বলেন, তার মানে আপনি পাকিস্তানপন্থীদের সেলিব্রেট করতে চাচ্ছেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোনো টু ওয়েজ নাই। গোলাম আজম তো আমি মানে শেখ মুজিব কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, কোন কমিটি কি বলছে তাই দিয়ে রাজাকার বিচার করবো না। আপনি সংগ্রাম করেন না 1971-এর, এদের জিনিসপত্র ডকুমেন্টেড। সো আমি ডকুমেন্টেড রাজাকারদের সেলিব্রেট করব, তাদেরকে হিরো হিসেবে ওয়ার্শিপ করব, আর এটাতে কোনো রেজিস্ট্যান্স হলে বলবো এই যে মব কালচার, এই যে বিচারিক হত্যাকাণ্ড, অমুক তমুক। আর এই কথাটা বারবার করে এটা আমি দেখতেছি যে ডানপন্থীরা একটা নতুন ন্যারেটিভ শুরু করছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভুল বুঝায় ফ্যাসিস্ট তৈরি করছেন। উনি পার্টিকুলারলি বলছে এমন না, কিন্তু এই একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে বামপন্থীরা। আচ্ছা বলেন তো, বামপন্থীদের রাজনৈতিক দলগুলোর হাজারটা সমালোচনা থাকতে পারে। 2013 শাহবাগ আন্দোলনের পর যখন দেশ আড়াআড়ি ডিভাইডেড, সেই মুহূর্তেও আপনার জোটভুক্ত পার্টিগুলি বাদ দিলে সিপিবি, বাসদ, কোনো দল 2014 ইলেকশনে গেছে? তাহলে ইলেকশনকে ভ্যালিডেট করার দায় আমার উপর পড়বে কেন? 2018 বা 2023 কোনো ইলেকশনে কি এরা কোনোভাবে সাপোর্ট করছে হাসিনাকে? 14 ইলেকশনটা যে আমরা ইললেজিটিমেট ইলেকশন হিসেবে দেখছি, তার একটা বড় কারণ তো এটাই যে হাসিনা তৎকালীন যারা শাহবাগ প্রশ্নে এলাই, তারাও সেই নির্বাচনে যায়। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে 30 সেকেন্ড আপনাদের দিতে পারবো। আপনি যে দায়গুলো দিলে সেগুলো ভাই বলছেন, আমরা বলছি যে আমাদের, আপনি যুদ্ধাপরাধ প্রমাণ করতে চাইলে তো আপনার ফেয়ার ট্রায়াল দিতে হবে, যে আমার বিরুদ্ধে কোনো অপরাধ আছে। আমাদের সেই লেভেলের মোরাল কারেজ আছে যে আপনি আমার বিরুদ্ধে রিট্রায়াল করেন, প্রত্যেকটা অভিযোগ রিট্রায়াল করেন, আমি সেটা ফেস করার জন্য রাজি আছি। ভাই বলছেন যে সংগ্রাম ডকুমেন্টেড, ঠিক এই ডকুমেন্টটাই প্রথম আলো ডেইলি স্টার করছেন এবং ভাইরা সেটা করছেন। আমি বলছি তো সংগ্রামের ডকুমেন্টের 1971 দেখাচ্ছেন না, এই ডকুমেন্টেশনটাই 2012, 13, 14, 15-তে প্রথম আলো ডেইলি স্টার করছে। সেই দায় অনুযায়ী সেই ভাইরে এই দায়টা নিতে হবে। আর গোলাম আজমের বেলায় এটা পলিটিক্যাল রেটরিক, কে কোনভাবে স্লোগান দিচ্ছে এটা তো ঠিকঠাক ভাবে এটা জানেন। শিপন, আপনার কাছে শেষ প্রশ্ন, গোলাম আজমের বাংলা শাহবাগীদের ঠাঁই নেই, এই আলোচনাকে আপনি কিভাবে দেখেন, এই স্লোগানটাকে আপনি কিভাবে দেখেন? এটি আমাদের কাছে মনে হয়েছে এটি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এই ধরনের স্লোগান আসলে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের সচেতনতা তৈরি হয়েছে এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মস্বীকৃতভাবে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তাদের ব্যাপারে আসলে নতুন করে এই ধরনের স্লোগানকে মেনে নেওয়ার মতো মানসিকতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটিকে কোনোভাবে প্রশ্রয় দিবে না এবং সেটি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ।